আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের পরিবারের সকলেই নিশ্চয়ই ভালো আছে। আমি রুমান আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যেহেতু দীর্ঘদিন পরে আবার আমরা আমাদের অনলাইন ক্লাসে ফিরে এসেছি, মাঝখানে তোমাদের পরীক্ষা ছিল দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার জন্য। আমি আশা করছি তোমরা প্রত্যেকেই দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো এবং আমরা আবার আমাদের সেই পড়া স্বাভাবিকভাবে সাবলীল গতিতে চালিয়ে যাব ইনশাল্লাহ। তো তার ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের ক্লাস নিব বাণিজ্যিক ব্যাংকের ওপর। তো আজকে বাণিজ্যিক ব্যাংকের ওপর আমার প্রথম ক্লাস। আমি আজকে তোমাদেরকে পড়াবো বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞা, বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য, বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি এবং কার্যাবলী সম্পর্কে। তো শুরুতে আমি বাণিজ্যিক ব্যাংক নিয়ে একটু আলোচনা করব। বাণিজ্যিক ব্যাংকটা কি? দেখো, আমরা আশেপাশে যদি তাকাই তাহলে দেখতে পাবো সোনালী, রূপালী, তারপরে ধরো ওয়ান ব্যাংক, যমুনা ব্যাংক, পূবালী, অনেক ধরনের ব্যাংক কিন্তু আমাদের চারপাশে ছড়িয়ে আছে, তাই না? এই যে প্রত্যেকটা ব্যাংকের নাম আমি বললাম, এই প্রত্যেকটা ব্যাংক কিন্তু বাণিজ্যিক ব্যাংক। তাহলে বাণিজ্যিক ব্যাংকটা কিভাবে আসলো? আসলে প্রাচীনকাল থেকে ব্যবসায়ী, মহাজন শ্রেণী, স্বর্ণকার শ্রেণী, শাহুকার, বেনিয়া শ্রেণী যে আর্থিক কার্যাবলীটি সম্পন্ন করতো না, সেই আর্থিক কার্যাবলীগুলোর মাধ্যমে কিন্তু এই বর্তমানে বাণিজ্যিক ব্যাংকের উৎপত্তি হয়েছে। তাহলে বাণিজ্যিক ব্যাংক কি? বাণিজ্যিক ব্যাংক হলো এমন এক ধরনের আর্থিক মধ্যস্থকারী প্রতিষ্ঠান যেটা তহবিল গঠন করে আমানত সংগ্রহের মাধ্যমে এবং মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঋণ প্রদান করে। তাহলে আমরা যদি ব্যাপক অর্থে বলতে চাই যে বাণিজ্যিক ব্যাংক কি, তাহলে এভাবে বলতে পারি যে বাণিজ্যিক ব্যাংক হলো এমন একটি আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান যেটি স্বল্প সুদে আমানত গ্রহণ করে এবং অধিক সুদে ঋণ গ্রহীতাদেরকে ঋণ প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে। এবং এই যে প্রদেয় সুদ এবং মুনাফার মধ্যে যে পার্থক্য, সেটাই কিন্তু একটি ব্যাংকের জন্য প্রকৃত আয়। তাহলে আমরা যদি একটু বোর্ডে তাকাই, দেখবে আমি একটি সংজ্ঞা লিখে রেখেছি। যে ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থ ও অর্থের সমতুল্য সম্পদের ব্যবসায় করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। আবার খেয়াল করো, যে ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থ ও অর্থের সমতুল্য সম্পদের ব্যবসায় করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। এটি অধ্যাপক রজারের একটি সংজ্ঞা। তো এখানে কিন্তু আমি একটু বলিনি যে মুনাফা অর্জনের উদ্দেশ্য বলা হয়েছে, তাই না? মুনাফা অর্জনের উদ্দেশ্য বলা হয়েছে, কিন্তু এটি একটি মধ্যস্থ আর্থিক কারবারি প্রতিষ্ঠান, এ কথাটি এখানে লেখা নেই। তার মানে প্রত্যেকে যে মনীষী রয়েছেন সবার সংজ্ঞা কিন্তু একরকম নয়, এক একজন মনীষী এক একভাবে সংজ্ঞা দিয়েছেন। যেমন আশুতোষ যিনি আছেন, প্রফেসর আশুতোষ, তিনি কিন্তু বলেছেন যে ব্যাংক একটি মধ্যস্থ কারবারি প্রতিষ্ঠান যেটি আমানত সংগ্রহ করে স্বল্প সুদে এবং অধিক সুদে ঋণ দান করে। তো এভাবে আমরা যদি বিশ্লেষণ করতে যাই যে আসলে বাণিজ্যিক ব্যাংক জিনিসটা কি, তাহলে দেখো বাণিজ্যিক ব্যাংক বিশ্লেষণ করলে আমরা কি পাচ্ছি যে উদ্ধৃত অর্থধারী বা আমানতকারী। এই উদ্ধৃত অর্থধারী বা আমানতকারী কি? মানুষ তার ব্যয়যোগ্য আয় বাদ দিয়ে যে সঞ্চয়টা করে থাকে, সেই সঞ্চয়টাকে এখানে উদ্ধৃত অর্থ বলা হচ্ছে। তাহলে উদ্ধৃত অর্থধারী বা আমানতকারীর কাছ থেকে বাণিজ্যিক ব্যাংক, যেটি একটি আর্থিক মধ্যস্থ কারবারি প্রতিষ্ঠান, সে কি করলো? অর্থ সংগ্রহ করলো। সে অর্থ সে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সংগ্রহ করতে পারে, বিভিন্ন স্কিমের মাধ্যমে সংগ্রহ করতে পারে, বিভিন্ন হিসাবের মাধ্যমে সংগ্রহ করতে পারে। যেভাবেই সংগ্রহ করুক না কেন, সে আমানতকারীদেরকে আকৃষ্ট করে অর্থ সংগ্রহ করলো এবং সেই অর্থটাকে নিয়ে সে একটি তহবিল গঠন করলো। সেই তহবিল থেকে সে আবার কি করলো? যাদের অর্থের প্রয়োজন আছে, যেমন ব্যবসায়ী, শিল্পী, চাকুরিজীবী, কলাকুশলী, আমরা যদি বলি এনি কাইন্ড অফ অকুপেশনের পিপল, যে কোনো পেশাজীবী ব্যবসায়ী যার অর্থের প্রয়োজন, সে ব্যাংকের নিকট থেকে সেই অর্থ গ্রহণ করতে পারে। কিসের বিনিময়ে? বলাই হচ্ছে সুদের বিনিময়ে। তাহলে বাণিজ্যিক ব্যাংক একটি আর্থিক মধ্যস্থ কারবারি প্রতিষ্ঠান যে স্বল্প সুদে আমানতকারী বা উদ্ধৃত অর্থধারীর কাছ থেকে অর্থ সংগ্রহ করলো এবং যিনি ঘাটতি ঋণ গ্রহীতা, মানে যার অর্থের প্রয়োজন রয়েছে, যার অর্থের ঘাটতি রয়েছে, তাকে ঋণ প্রদান করলো ব্যাংক। তাহলে দেখো, ব্যাংক এই যে কাজটা করলো, এই কাজটার মাধ্যমে কি হলো? বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জন করলো। কিভাবে? এই যে ঋণ গ্রহীতা, তাদের কাছ থেকে প্রাপ্ত সুদের মাধ্যমে মুনাফা অর্জন করলো এবং প্রদেয় সুদ,
মানে এই মুনাফা থেকে কি করলো আবার, এই যে স্বল্প সুদে তাদের কাছ থেকে যে মানে আমানতকারীদের কাছ থেকে যে অর্থটা সংগ্রহ করলো তাদেরকে সুদ প্রদান করা হলো। ফলে এই প্রাপ্ত সুদ এবং প্রদেয় সুদের মধ্যে যে পার্থক্য সেটিকে ব্যাংক কি করলো, আয় করলো, তার প্রকৃত আয় মানে ইনকাম, এটা ব্যাংকের যে ইনকাম সেটাই হচ্ছে এই প্রদেয় সুদ এবং প্রাপ্ত সুদের মধ্যে যে পার্থক্য সেটা। তাহলে আমরা এবার বাণিজ্যিক ব্যাংক বিশ্লেষণ করে কি কি পেলাম সেটা এক নজরে বলি। যে বাণিজ্যিক ব্যাংক হচ্ছে একটি আর্থিক মধ্যস্থ কারবারি প্রতিষ্ঠান যেটি স্বল্প সুদে আমানতকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এবং অধিক সুদে ঋণ গ্রহীতা বা যাদের অর্থের প্রয়োজন সে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে। চেক উত্থাপিত হলে সেই চেকের মূল্য পরিশোধ করে। তারপরে মানে ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে, তাই না? তো এই কাজগুলো করে থাকে বাণিজ্যিক ব্যাংক। এবং বাণিজ্যিক ব্যাংকের সাথে অন্যান্য ব্যাংকের প্রধান পার্থক্যটা কোথায়? প্রধান পার্থক্যটা হচ্ছে অন্যান্য ব্যাংক অন্যান্য উদ্দেশ্যে পরিচালিত হয়, কিন্তু বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়। আমি আশা করছি তোমরা আমার সংজ্ঞাটি বুঝতে পেরেছ। তো এবার আসি আমরা বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্য প্রথমে যেটা আমরা বলবো যে বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্যের ক্ষেত্রে গঠন। বাণিজ্যিক ব্যাংকের গঠন, বাণিজ্যিক ব্যাংক মূলত গঠিত হয় বাংলাদেশে প্রচলিত যে আইন রয়েছে সেই আইন অনুসারে। তাহলে বাংলাদেশে প্রচলিত আইনটি কি? 1991 সালের ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংক সমূহ গঠিত এবং পরিচালিত হয়। এখন এই যে অন্যান্য ব্যাংকের থেকে কিন্তু এই বাণিজ্যিক ব্যাংকের যে গঠন তন্ত্র সেটা কিন্তু অনেক সহজ এবং স্বতন্ত্র। এরপরে আসি বাণিজ্যিক ব্যাংকের মালিকানা। দেখো, বাণিজ্যিক ব্যাংকের মালিকানা বিভিন্ন ধরনের হতে পারে, সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, সরকারি বেসরকারি যৌথ মালিকানা হতে পারে। আবার আমরা যদি আরেক দিকে চিন্তা করি যে বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে যেটা বলছি, এটা কিন্তু সমবায় ব্যাংকও হতে পারে, তারপরে হচ্ছে বৈদেশিক ব্যাংকও হতে পারে, তাই না? মানে বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ধরনের হতে পারে, এটাই হচ্ছে কথা যে মালিকানা বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। এরপরে আসি বাণিজ্যিক ব্যাংকের প্রকৃতি। বাণিজ্যিক ব্যাংকের প্রকৃতি কি? বাণিজ্যিক ব্যাংকের প্রকৃতি সাধারণত এটি শাখা ভিত্তিক, তবে একক ব্যাংকিংও রয়েছে যেটা বাংলাদেশে নেই, আমেরিকাতে আছে। বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকের প্রকৃতিগুলো হচ্ছে যে এটি শাখা ব্যাংকের রূপে পরিচালিত হয়, অর্থাৎ বিভিন্ন ধরনের শাখা স্থাপনের মাধ্যমে এই ব্যাংকটি পরিচালিত হয়। তো আর কি কি বৈশিষ্ট্য রয়েছে? দেখো, মুনাফা অর্জনের উদ্দেশ্য, এটা কিন্তু বাণিজ্যিক ব্যাংকের প্রধান বৈশিষ্ট্য। বাণিজ্যিক ব্যাংক গঠিত এবং পরিচালিত হয় মুনাফা অর্জনের উদ্দেশ্যে, এবং এই কারণে কিন্তু সে আমানত সংগ্রহ করে এবং ঋণ দান করে, তাই না? মানে ব্যাংকিং যে কার্যক্রম সেটা সম্পূর্ণ পরিচালনা করে কিন্তু এই মুনাফা অর্জনের উদ্দেশ্যে। এছাড়াও আছে ধরো ঋণ দান। বাণিজ্যিক ব্যাংক কীভাবে ঋণ দান করে? বাণিজ্যিক ব্যাংক ঋণ দানের ক্ষেত্রে সকল ধরনের লোককে ঋণ দিতে পারে, এজন্য বাধা নিষেধ নেই। তবে এক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক কিভাবে ঋণ দেয়? কখনো নগদ ঋণ, জমাতিরিক্ত ঋণ, বা ধরো ধার হিসেবে দিয়ে থাকে। এছাড়াও হুন্ডি, তারপরে হচ্ছে প্রত্যয়পত্র, চেক কার্ড ইত্যাদির মাধ্যমেও কিন্তু চেক কার্ড হবে না, হুন্ডি, ব্যাংক ড্রাফট, প্রত্যয়পত্র ইত্যাদির মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক ঋণ দিয়ে থাকে। তো এবার আসি বাণিজ্যিক ব্যাংকের ব্যবসায়ের উপাদান কি? বাণিজ্যিক ব্যাংকের ব্যবসায়ের উপাদান হলো অর্থের সমতুল্য বা আর্থিক মূল্যের সমতুল্য দলিলপত্রাদিতে বিনিয়োগ। এছাড়াও বিনিময় মিল, বাট্টাকরণ ইত্যাদি, এগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের উপাদান। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের উপাদান কিন্তু প্রোডাক্ট, কিন্তু কোনো পণ্য না। এখানে যে বিষয়গুলো হচ্ছে এগুলো আসলে সেবাধর্মী যে উপাদানগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই বাণিজ্যিক ব্যাংকের উপাদান। তো বাণিজ্যিক ব্যাংকের আর কি রয়েছে? ধরো যেটা আমরা বলতে চাই যে বাণিজ্যিক ব্যাংকের আরও অনেক কিছু রয়েছে, যেমন ঝুঁকি।
তাই না? বাণিজ্যিক ব্যাংক যখন ঋণ দান করে তখন কিন্তু ঝুঁকিও একটি বিষয়। কারণ বাণিজ্যিক ব্যাংক সাধারণত মুনাফা অর্জনের উদ্দেশ্যে যেহেতু কাজ করে, সে বিভিন্ন খাতে কিন্তু ঋণ দিয়ে থাকে। তো এই যে ঋণ দেওয়ার কারণে তার যে মানে আমানতটা সে ঋণ দিল, সেই ঋণ দেওয়ার কারণে কিন্তু তার অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রে একটি ঝুঁকির সৃষ্টি হয়। ফলে তার যে আমানতকারীদের অর্থ সেটা কিন্তু ঝুঁকির মুখে পড়ে যায়, তাই না? তো ঝুঁকিটাও কিন্তু বাণিজ্যিক ব্যাংকের একটা বৈশিষ্ট্য। এজন্য অবশ্য কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত বা নির্দেশিত কতগুলো বিধানাবলী রয়েছে, তারপরেও ঝুঁকিও একটা বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য। এবার আসি আমানত সংগ্রহ। বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ছোট ছোট স্কিমের মাধ্যমে, বিভিন্ন হিসাবের মাধ্যমে আমানত সংগ্রহ করে থাকে। আমরা গত ক্লাস পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে আলোচনা করেছি। কেন্দ্রীয় ব্যাংক কিন্তু জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে না, এই কাজটা মূলত বাণিজ্যিক ব্যাংক করে থাকে। তো এই ছিল আমার সাথে বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য। আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন বাণিজ্যিক ব্যাংক তো আমি বললামই যে আমানত সংগ্রহ, ঋণদান, তাই না? ঋণদান যেটা বলেছি সেটা কিন্তু আবার অনেক সময় স্বল্প মেয়াদেও হয়ে থাকে। মানে বাণিজ্যিক ব্যাংকের ঋণদানের যে বিষয়টা, সেই বিষয়টা আসলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ঋণটা স্বল্প মেয়াদে প্রদান করে থাকে। অর্থাৎ এটা দীর্ঘমেয়াদী 5 বছর, 10 বছর বা 20 বছর টানা মেয়াদে সাধারণত তারা ঋণ দিয়ে থাকে না। তবে একেবারেই যে দেয় না তা কিন্তু না, বেশিরভাগ সময় বাণিজ্যিক ব্যাংকগুলো স্বল্প মেয়াদেই ঋণ প্রদান করে থাকে। তো বাণিজ্যিক ব্যাংকের আরও যদি আমরা বৈশিষ্ট্য জানতে যাই, তাহলে সেটা বলা যায় যে বিনিময়ের মাধ্যম সৃষ্টি। অর্থাৎ বিনিময়ের মাধ্যম সৃষ্টির কথা যদি আমরা বলি, তাহলে কি বলবো? দেখো, বাণিজ্যিক ব্যাংক মুদ্রার প্রচলন করে না, তাই না? এটা তো কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। তাহলে মুদ্রা প্রচলন না করলেও বাণিজ্যিক ব্যাংক কিভাবে মুদ্রা মানে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে? বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে মূলত চেক, চেক কার্ড, ব্যাংক ড্রাফট, প্রে অর্ডার ইত্যাদির মাধ্যমে। মানে এগুলো ইস্যু করে তারা বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। এছাড়াও বাণিজ্যিক ব্যাংক কিন্তু সেবাধর্মী প্রতিষ্ঠান। কিভাবে সেবাধর্মী প্রতিষ্ঠান? দেখো, বাণিজ্যিক ব্যাংক আমি একটু আগেও বলেছি যে পণ্য উৎপাদন করে না, পণ্য নিয়ে বেচা কেনাও করে না। তাহলে বাণিজ্যিক ব্যাংক কি কাজ করে? বাণিজ্যিক ব্যাংক মূলত সেবা প্রদান করে। সেই সেবাটা হতে পারে প্রতিনিধিত্বমূলক কাজের মাধ্যমে, সেটা হতে পারে সাধারণ কার্যাবলী সম্পাদনের মাধ্যমে, বা বিভিন্ন প্রয়োজনে অর্থ স্থানান্তরের মাধ্যমে, বা তথ্য সরবরাহের মাধ্যমে। মানে যতটাই আমরা বলতে চাই না কেন যে বা দেখো, আমরা যদি একটু তাকাই আমাদের ব্যাংকিং সেবার ক্ষেত্রে, তাহলে দেখবা যে 24/7 কিন্তু আমরা ব্যাংকে আমাদের পাশে পাচ্ছি। এনি টাইম আমরা ব্যাংকিং লেনদেন করতে পারছি, সেটা বিকাশের মাধ্যমে হোক, সেটা নগদের মাধ্যমে হোক, বা সেটা এটিএম বুথের মাধ্যমে হোক, তাই না? তো এই যে বাণিজ্যিক ব্যাংক আমাদের কি করছে, উন্নত প্রযুক্তির সাহায্যে, তাদের দক্ষ মানে শ্রমিক কর্মীদের সাহায্যে তারা কিন্তু আমাদেরকে অলওয়েজ সেবা প্রদান করে যাচ্ছে। তাই বাণিজ্যিক ব্যাংক একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। তো এই ছিল আমার বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্যসমূহ। আরও অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে যেটা আমরা আবার ফার্দার আলোচনা করব। তো এখন আমরা আসি বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি। মূলনীতিটা এখানে অবশ্যই স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমরা বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য পড়লাম, এখন আমরা বাণিজ্যিক ব্যাংকের মূলনীতিসমূহ পড়ব। দেখো, বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি কি? বাণিজ্যিক ব্যাংকের প্রধান মূলনীতি হচ্ছে তারল্যের নীতি। তারল্যটা কি? গ্রাহকদের জমাকৃত অর্থ চাহিদা মাত্র গ্রাহককে ফেরত দেওয়ার যে ক্ষমতা ব্যাংকের, সেটাকে বলা হচ্ছে তারল্য। অর্থাৎ প্রতিটি ব্যাংক যখনই প্রতিষ্ঠিত হয়, সে প্রতিষ্ঠিত হওয়ার পরে কিন্তু তাকে জনগণের সাথে কিন্তু লেনদেন কার্যক্রমটাকে চলমান অবস্থায় রাখতে হয়, এবং এই চলমান অবস্থায় রাখার জন্য ব্যাংকের নির্দিষ্ট পরিমাণ তারল্য বা নগদ অর্থ সবসময় সংগ্রহণ করতে হয়। কারণ কোনো কারণে যদি এই যে জনগণ চেক জমা দিল বা ব্যাংকের গ্রাহক চেক জমা দিল, কিন্তু চেকের অর্থ ব্যাংক পরিশোধে অপারগ হলো, তাহলে জনগণের কিন্তু আস্থা নষ্ট হয়ে যাবে। এবং জনগণের যদি আস্থা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু ব্যাংক তার যে ব্যবসায়িক গোল, সেই গোলটাকে কিন্তু অর্জন করতে পারবে না, তাই না? ফলে ব্যাংক কিন্তু তার অবস্থান থেকে ছিটকে পড়বে। এবং
একসময় হয়তো বিলোপ সাধন হয়ে যেতে পারে। তো এই যে অবস্থাটা যাতে না পড়ে সেজন্য ব্যাংক সবসময় কি করে, নির্দিষ্ট পরিমাণ তারল্য সংরক্ষণ করে এবং এটা অবশ্যই সংরক্ষণ করতে হয়। তো তারল্যের নীতিটা কি, যে ব্যাংক সবসময় নির্দিষ্ট পরিমাণ তরল বা নগদ অর্থ সংরক্ষণ করবে, যাতে গ্রাহকদের উত্থাপিত চেক বা চাহিদা মাত্র অর্থ তারা ফেরত দিতে পারে। সেজন্য এবার আসি সচ্ছলতার নীতি। সচ্ছলতার নীতি কি? সচ্ছলতার নীতি হচ্ছে সেই নীতি যেটা হচ্ছে মানে দায় পরিশোধের ক্ষমতা, অর্থাৎ একটি ব্যাংকের মানে বাণিজ্যিক ব্যাংকের দায় পরিশোধের ক্ষমতাকে বলা হচ্ছে তার সচ্ছলতার নীতি। মানে একটা ব্যাংক যদি তার দায়ের পরিমাণ সম্পদের থেকে বেশি হয় তাহলে কিন্তু সেই ব্যাংকটির সচ্ছলতা কমে যায়। তার মানে সে কিন্তু তার গ্রাহকদের বা আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে বা ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। তো এই যে ক্ষমতা চলে যাওয়া, হারিয়ে ফেলা বা হ্রাস পাওয়া, এ থেকে বেরিয়ে আসার জন্য প্রত্যেকটা ব্যাংককে কি করতে হয়, তাদের সচ্ছলতার নীতি মেনটেন করতে হয়। সেজন্য তাদের কিন্তু তাদের যে সম্পদ এবং দায় রয়েছে সেটা সাম্যাবস্থায় রাখার প্রচেষ্টা চালাতে হয়। কারণ ব্যাংক যদি ব্যাংক যদি গ্রাহকদেরকে তাদের প্রয়োজনীয় অর্থ ফেরত দিতে না পারে তাহলে কিন্তু গ্রাহকরা ওই ব্যাংক থেকে তাদের মানে অ্যাকাউন্ট সরিয়ে নেবে, তাদের অর্থ উত্তোলন করে নেবে, ফলে অবশ্যই ব্যাংকটি দেউলিয়া হয়ে যাবে, তাই না? তো এ কারণেই বলা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের অন্যতম মূলনীতি সচ্ছলতার নীতি। এবার আসি বাণিজ্যিক ব্যাংকের গোপনীয়তার নীতি। মানে প্রতিটা বাণিজ্যিক ব্যাংকের যে গ্রাহক রয়েছে বা তাদের যে নিজস্ব তথ্য রয়েছে সে সম্পর্কে কিন্তু বাণিজ্যিক ব্যাংক তাদের তথ্যগুলোকে সবসময় গোপন রাখার চেষ্টা করে। কারণ একজন গ্রাহকের যে সম্পদ এবং তার তথ্যের বিবরণ ব্যাংকে জমা থাকে সেটা যদি প্রকাশ পায় তাহলে কিন্তু গ্রাহক কি হবে, গ্রাহক কিন্তু ধরো বিড়ম্বনার শিকার হতে পারে, তাই না? এবং গ্রাহকের সাথে সাথে কিন্তু ব্যাংকও বিড়ম্বনার শিকার হতে পারে। তাই এক্ষেত্রে গ্রাহকের তথ্য এবং সম্পদের সম্পর্কে কোনো রকম তথ্য যাতে বাহিরের অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট প্রকাশ না পায় সে ব্যাপারে ব্যাংককে সচেষ্ট রাখতে হয়, মানে সচেষ্ট থাকতে হয়। তবে এক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম রয়েছে। সাধারণত কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে বাণিজ্যিক ব্যাংকগুলো জনগণের তথ্য বা গ্রাহকের তথ্য এবং সম্পদের বিবরণ দিতে বাধ্য থাকে। সবাইকে নয়, শুধু কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে শুধু দিতে বাধ্য থাকে। তো এ ছিল গোপনীয়তার নীতি, যেটা বাণিজ্যিক ব্যাংকের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এরপরে আসি নিরাপত্তার নীতি। বাণিজ্যিক ব্যাংক হচ্ছে কি, ধার করা অর্থের ধারক, তাই না? যেহেতু সে ধার করা অর্থের ধারক, তাই ধার করা অর্থ প্লাস নিজের যে সম্পদ সেটাকে অবশ্যই নিরাপদ রাখা বাণিজ্যিক ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই বাণিজ্যিক ব্যাংকের জন্য এই নিরাপত্তার নীতিটিও কিন্তু অন্যতম একটি গুরুত্বপূর্ণ মূলনীতি। যদি বাণিজ্যিক ব্যাংক নিজের এবং জনগণের যে জমাকৃত সম্পদ রয়েছে সে সম্পদে নিরাপত্তা বিধান না করতে পারে তাহলে জনগণ কিন্তু আস্থা হারাবে ব্যাংকের প্রতি। আর জনগণ যদি আস্থা হারায় তাহলে সেই ব্যাংক কিন্তু ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবে না এবং ব্যাংকিং যে সেক্টর রয়েছে সেখানে কিন্তু টিকে থাকতে পারবে না। দেখো, আমরা যদি চিন্তা করি তাহলে পৃথিবীর এতগুলো ব্যাংক রয়েছে, তাই না? সব ব্যাংক কিন্তু ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তো কিভাবে চালিয়ে যাচ্ছে? এই যে তারা এই মূলনীতিগুলো কিন্তু ফলো করছে, এই ফলো করার কারণেই কিন্তু তারা তাদের ব্যবসায়িক কার্যক্রমগুলোকে চালিয়ে যাচ্ছে। তো এই যে অর্থের নিরাপত্তা সেটা যদি দিতেই না পারে তাহলে ব্যাংক কিন্তু টিকে থাকতে পারবে না এবং তীব্র প্রতিযোগিতার বাজারে ব্যাংকে অবশ্যই এই অর্থের নিরাপত্তা বজায় রাখতে হবে। আমরা যদি ফার্মার্স ব্যাংকের কথা বলি তাহলে তোমরা জানো যে ফার্মার্স ব্যাংক কিন্তু শুধুমাত্র জনগণের অর্থ চাহিদা মাত্র ফেরত দিতে না পারার কারণে এবং অর্থের নিরাপত্তা বিধান করতে না পারার কারণে কিন্তু মানে একটা বিপর্যয়ের মুখে পড়েছে, তাই না? তার মানে ব্যাংকের জন্য একটি অন্যতম মূলনীতি হচ্ছে কি, জনগণের অর্থের নিরাপত্তা বিধান করা। এবার আসি সঞ্চয়ের নীতি। সঞ্চয়ের নীতি হচ্ছে, আমি একটু আগেও তোমাদের সাথে আলোচনা করছিলাম যে
বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন স্কিমের মাধ্যমে, হিসাবের মাধ্যমে, প্রকল্পের মাধ্যমে বা যে কোনো একটা মানে টপিকের মাধ্যমে তারা কি কাজ করে, তারা জনগণকে আকৃষ্ট করে যে তাদের সঞ্চয়গুলো ব্যাংকের নিকটে এনে গচ্ছিত রাখুক। তো তাহলে কি হবে, জনগণের এই গচ্ছিত অর্থ, উদ্বৃত্ত অর্থ ব্যাংক আমানত হিসেবে গ্রহণ করে একটি বেশ শক্তিশালী তহবিল গঠন করতে পারে, যে তহবিল দ্বারা সে পরবর্তীতে কি করতে পারে, ঋণদান বা বিনিয়োগের মাধ্যমে অধিক মুনাফা অর্জন করতে পারে, তাই না? তো এই যে অধিক মুনাফা অর্জনের জন্য তার কিন্তু কি লাগবে, অধিক তহবিল লাগবে, এবং এই তহবিলের জন্য সে কি করে, এই জনগণের কাছ থেকে অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে। এই আমানতটা কিভাবে আসে, আমি ওই যে তোমাদের শুরুতে বলেছিলাম, জনগণ তার ব্যয়যোগ্য আয় থেকে যে অর্থটা সঞ্চিত থাকে, সেই সঞ্চিত অর্থটাকে কিন্তু ব্যাংক আমানত হিসেবে গ্রহণ করছে। তাই তারা কিন্তু জনগণকে সঞ্চয়েও উদ্বুদ্ধ করে, এবং যে ব্যাংক যত বেশি আমানত গ্রহণ করতে পারে তার কিন্তু ব্যাংকিং সেক্টরে তত বেশি টিকে থাকার সম্ভাবনা রয়েছে। তো এরপরে আসি সেবার নীতি। দেখো, প্রতিটা দেশেই ব্যাংকগুলো কিন্তু সেবা প্রদানের জন্যই গঠিত হয়ে থাকে, তেমনি বাংলাদেশেও বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু সেবা প্রদানের উদ্দেশ্যেই গঠিত হয়েছে। যেহেতু বাণিজ্যিক ব্যাংকগুলো পণ্যের উৎপাদন করে না, শুধু সেবা প্রদান করে, তাই সেবাটাকে যাতে আরও দ্রুত, আরও সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে, আরও সহজলভ্যতার সাথে, আরও দক্ষতার সাথে, নৈপুণ্যের সাথে কাস্টমারদেরকে বা গ্রাহকদেরকে প্রদান করা যায়, সে বিষয়ে ব্যাংকগুলো কিন্তু সবসময় সচেষ্ট থাকে। এবং এই যে সেবার নীতিটা তাদের ব্যবসায় জগতের তীব্র প্রতিযোগিতার মধ্যে টিকে থাকার অন্যতম হাতিয়ার। আমরা যখন ব্যাংকিং করতে যাই, অর্থাৎ ব্যাংকিং কার্যক্রমের সাথে ইনভলভ হই, তখন কিন্তু আমরা চিন্তা করি যে আমার যে ব্যাংকটাতে আমি অ্যাকাউন্ট খুলবো, সেই অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আমার ব্যাংক কতটুকু আমাকে সাপোর্ট করতে পারবে, মানে আমাকে কত দ্রুত সেবা দিবে, আমি কত দ্রুত আর্থিক লেনদেন করতে পারবো। যেহেতু আমার এই আর্থিক লেনদেনের জায়গাটায় আমাকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে কত দ্রুততার সাথে, কত সহজলভ্যতার সাথে আমি আমার অর্থটাকে সংগ্রহ করতে পারবো, সেই বিষয়টা কিন্তু চিন্তা করি। এক্ষেত্রে ব্যাংকও কিন্তু সেম চিন্তা করে যে গ্রাহককে কিভাবে আরও দ্রুততার সাথে, সর্বাধুনিক প্রযুক্তির সাথে 24 ঘন্টায় সেবা দেওয়া যায়, যার মাধ্যমে গ্রাহককে আরও বেশি আকৃষ্ট করা যায় আমার ব্যাংকের প্রতি। তাহলেই তো সে অধিক মুনাফা অর্জন করতে পারবে, তাই না? যেহেতু সে অধিক আমানত সংগ্রহ করতে পারছে, তার মানে সে সেটা তত বেশি ঋণ দান করতে পারছে। তো এভাবেই তো সে অধিক মুনাফা অর্জন করতে পারছে। এবং এই যে অধিক সেবা এবং নৈপুণ্যের সাথে সেবা প্রদান করার মাধ্যমে সে কিন্তু সুনাম বৃদ্ধি করছে, যেটা ব্যাংকের জন্য অন্যতম একটি পুঁজি। তো এরপরের মূলনীতিটি যদি আমি আলোচনা করি, সেটি হচ্ছে ঋণদান ও বিনিয়োগের নীতি। দেখো, ঋণদান এবং বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকে অবশ্যই কিন্তু কিছু বিধান মেনে চলতে হয়, এবং এই বিধান মেনে যেহেতু তাকে ঋণদান করতে হবে, বিনিয়োগ করতে হবে, তাই সে আগে কিন্তু একটি নীতি গ্রহণ করে যে কিভাবে সে ঋণদান করবে এবং সেই ঋণদান কিভাবে সে ফেরত পাবে। দেখো, ব্যাংকগুলো যখন ঋণ প্রদান করে, সেই ঋণ প্রদানের পরে কিন্তু ব্যাংকগুলো ঋণ প্রদান করার সময় সে আগেই চিন্তা করে যে ব্যাংকগুলো কিভাবে তাদের ঋণ প্রদত্ত অর্থটাকে অতি দ্রুততার সাথে ফেরত পাবে, এবং কিভাবে সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারবে। এখানে দুইটা কন্ডিশন কাজ করে। একটা হচ্ছে সে সর্বোচ্চ নিরাপদ স্থানে বিনিয়োগ করবে, অর্থাৎ সে যখন ঋণ দান করবে সে এতটাই সতর্ক থাকবে যাতে তার অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে 100%। আর এক্ষেত্রে সেটা দেখবে যে এখানে তার মুনাফাটাও যেন সর্বোচ্চ হয়, কারণ কম মুনাফায় যদি আমি অনুৎপাদনশীল খাতে বিনিয়োগ করি, তাহলে কিন্তু আমার যে ব্যাংকিং কার্যক্রম সেটা কিন্তু গতিশীল অবস্থায় থাকবে না, কারণ ব্যাংক তো চলেই মুনাফার টাকায়, তাই না? যদি মুনাফাই কম হয় তাহলে তো ব্যাংক ভালোভাবে তার ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করতে পারবে না। তাই এক্ষেত্রে ব্যাংকে অবশ্যই কি করতে হবে, উৎপাদনশীল খাত বের করতে হবে, যে খাতে ব্যাংকগুলো বিনিয়োগ করবে, এবং সেখান থেকে কিভাবে সে তার যে ঋণকৃত অর্থ সেটা ফেরত পাবে, সেখানে যেন জামানত বলি বা একদম নিশ্চয়তা যে
সে নিশ্চিত যে এখান থেকে অর্থ ফেরত পাবে এবং মুনাফার পরিমাণটাও কিন্তু সর্বোচ্চ হবে। মানে এই যে দুটো কন্ডিশন মিলিয়ে কিন্তু ব্যাংক ঋণদান ও বিনিয়োগের নীতি গ্রহণ করে। কারণ যেটা আমি বলছিলাম তোমাদের সাথে, তোমার অলস অর্থ যদি পড়ে থাকে তাহলে তো ব্যাংক তার ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করতে পারবে না। মানে সামঞ্জস্যপূর্ণ তারল্য সংরক্ষণের পর যে তহবিল রয়েছে, অতিরিক্ত তহবিল রয়েছে, সেটাকে সঠিক খাতে ঋণদান এবং বিনিয়োগের মাধ্যমে সর্বোচ্চ মুনাফা অর্জন করা কিন্তু ব্যাংকের জন্য বিনিয়োগ এবং ঋণদানের নীতি, এবং এটিও ব্যাংকের অন্যতম মূলনীতি। কারণ ব্যাংক ব্যবস্থা পরিচালনা করার জন্য, ব্যাংকিং কার্যক্রম সাবলীল গতিতে চলার জন্য কিন্তু এই বিনিয়োগ এবং ঋণদান নীতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাংকের জন্য। তো এবার আসি আস্থা অর্জন নীতি। দেখো, ব্যাংকগুলো যখন ঋণদান করে বা আমানত সংগ্রহ করে বা বিনিয়োগ করে বা অন্যান্য সেবা প্রদান করে, এই যে কাজগুলো করে, সে কাজগুলো কিন্তু তখনই করে যখন একজন গ্রাহক আস্থাভাজন হয়ে তার ব্যাংকে ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহণ করতে চায়, তাই না? তার মানে জনগণের মধ্যে যদি আস্থা থাকে, গ্রাহকদের মধ্যে যদি আস্থা থাকে, তাহলেই কিন্তু একটা ব্যাংক তার ব্যাংক ব্যবসায় সফল হতে পারবে। আর এজন্যই ব্যাংকগুলো কি করে, তাদের মানে কর্মীদের মাধ্যমে, তাদের প্রযুক্তিগত সেবার মাধ্যমে, শাখা স্থাপনের মাধ্যমে, যেভাবেই হোক তারা জনগণের মধ্যে আস্থা অর্জন করার চেষ্টা চালায়। তাহলে যখন জনগণ মানে আস্থাভাজন হয় যে হ্যাঁ, এই ব্যাংকটা ঠিক আছে আমার জন্য, তখনই কিন্তু ওই ব্যাংকটি অধিক আমানত এই গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে, আবার অধিক ঋণদানও করতে পারবে, তাই না? যে আমি চাওয়া মাত্র সহজ শর্তে দ্রুত যদি আমি ঋণ পাই, তাহলে তো আমি সেই ব্যাংকের কাছ থেকেই ঋণ নিব, তাই না? এই আস্থাটা যদি একজন গ্রাহক হিসেবে আমার মধ্যে থাকে, তাহলেই তো আমি সেই ব্যাংকগুলোর কাছ থেকে ঋণ নিতে পারবো। তার মানে আস্থাটা কিন্তু ব্যাংকের জন্য অন্যতম একটা পুঁজি। জনগণের আস্থা, জনগণের বিশ্বাস, তাই না? জনগণের ভরসার জায়গা। এই যে বিষয়টা, জনগণের ভরসার জায়গা হিসেবে যদি ব্যাংক নিজেকে প্রতিষ্ঠা করতে পারে, তাহলেই তার ব্যাংক ব্যবসা সফল হবে। সেজন্যই বলা হচ্ছে যে আস্থা অর্জনের নীতিও কিন্তু ব্যাংকের জন্য অন্যতম মূলনীতি। এবার আসি দক্ষতার নীতি। একটা ব্যাংকের যে কর্মীরা রয়েছেন বা ব্যাংকের যে সিস্টেম রয়েছে, সেই সিস্টেমের মাধ্যমে যদি জনগণকে অধিক দক্ষতার সাথে মানে অধিক সুবিধার সাথে বা অল্প সময়ে সেবা প্রদান করা যায়, তাহলে কিন্তু জনগণের আস্থা ব্যাংকের প্রতি বেড়ে যায়। ফলে ব্যাংকগুলো কিন্তু কি করে, যে এই অধিক আস্থার সাথে নিজেদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয়। তার মানে দক্ষতা কিন্তু একটা ব্যাংকের জন্য অন্যতম সম্পদ, এবং এই দক্ষতা অর্জনের জন্য ব্যাংকগুলো তাদের শ্রমিক কর্মীদের, তাদের প্রশাসনিক কর্মীদের সবাইকে কিন্তু বিভিন্ন সময় প্রশিক্ষণ দান করে, এবং উন্নত প্রযুক্তির সাথে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা স্বল্প সময়ে অধিক দ্রুততার সাথে এবং খুব ভালোভাবে তারা জনগণকে সেবা দিতে পারে। তো দক্ষতার নীতি কিন্তু একটা ব্যাংকের জন্য অন্যতম সম্পদ। যেটা বলছিলাম আমি, যে যদি ব্যাংকটি দক্ষ না হতো তাদের সেবা প্রদানের ক্ষেত্রে, গড়িমসি করতো, তাহলে কিন্তু জনগণ বিড়ম্বনার শিকার হতো এবং তারা কিন্তু সেই ব্যাংককে পরিত্যাগ করতো, তাই না? তাই বাণিজ্যিক ব্যাংক পরিচালনার ক্ষেত্রে অন্যতম নীতি হচ্ছে দক্ষতার নীতি। যেমন হিসাব নিকাশে কোথাও যেন ভুল না হয়, সেটাও কিন্তু দেখা ব্যাংকের দায়িত্ব। এছাড়াও ব্যাংক কিন্তু বিভিন্ন ধরনের যে সেবা দিয়ে থাকে জনগণকে, সেই সেবাগুলোর মধ্যেও যাতে দক্ষতার ছাপ থাকে, সেটাও কিন্তু খুব জরুরি। তাই বলা হচ্ছে ব্যাংকের জন্য দক্ষতার নীতিও অন্যতম একটি মূল নীতি। এবার আসি ব্যাংকের অবস্থানের নীতি। বাণিজ্যিক ব্যাংক, আমি যে বৈশিষ্ট্যের সময় বলেছি যে শাখা নিয়ে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের কিন্তু অনেক শাখা থাকে। যেহেতু বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন শাখার মাধ্যমে, দেশ বিদেশে শাখা স্থাপনের মাধ্যমে তাদের যে অর্থ স্থানান্তর, বৈদেশিক বিনিময়ের কাজগুলো করে থাকে, তাই বাণিজ্যিক ব্যাংকের যেমন অন্যতম বৈশিষ্ট্য শাখা স্থাপন,
তেমনি মূলনীতির ক্ষেত্রে কিন্তু এই শাখা স্থাপন একটি বড় ভূমিকা রাখে। যেমন যখন বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন শাখা স্থাপন করে তখন তারা কিন্তু টার্গেট করে যে শিল্প এবং ব্যবসায়িক যে প্লেসগুলো রয়েছে সেই প্লেসগুলোতে যাতে তারা শাখা স্থাপন করতে পারে, বা ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে কিন্তু তারা শাখা স্থাপন করে। এর প্রধান কারণ হচ্ছে তাহলে সেই ব্যবসায় প্রতিষ্ঠান বা শিল্প এলাকাগুলোর জন্য যেমন কাজ করতে সুবিধা হয়, তেমনি আবার জনগণ যদি গ্রাহক যদি হাতের কাছে ব্যাংক থাকে তাহলে কিন্তু সহজে যাতায়াতের মাধ্যমে তারা ব্যাংকিং কার্যক্রম পর্যালোচনা করতে পারে, মানে তাদের কার্যক্রমগুলো সম্পন্ন করতে পারে। ফলে তাদের যে অর্থের নিরাপত্তা সেটা কিন্তু বৃদ্ধি পায়। তাহলে দেখা যাচ্ছে কি যে শাখা স্থাপনের নীতিটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ নীতি ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করার ক্ষেত্রে। কারণ একটা রিমোট এলাকায় যদি আমি একটি শাখা স্থাপন করি তাহলে কিন্তু সেই শাখাটি লাভজনক নাও হতে পারে, তাই না? ধরো আমার ব্যবসায় প্রতিষ্ঠান হচ্ছে মুন্সিগঞ্জের ধরো টঙ্গিবাড়ি থানায়, আর সেখানে কি এলসি খোলা বা কর্পোরেট ব্যাংক শাখাগুলো সেভাবে স্থাপিত হয়েছে? আমি যদি খেয়াল করে দেখি তাহলে সেভাবে কিন্তু মানে এলসি সুবিধা দিবে এই ধরনের ব্যাংক সেখানে স্থাপিত হয়নি। কেন হয়নি? কারণ সেই থানাটাতে ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু সেভাবে গড়ে ওঠেনি, কোনো শিল্প প্রতিষ্ঠান সেখানে সেভাবে গড়ে ওঠেনি। ফলে সেখানে যদি একটি ব্যাংক তার কর্পোরেট শাখা স্থাপন করে তাহলে দেখা যাবে যে সেই শাখাটি কিন্তু সেভাবে লাভজনক হবে না, তাই না? তো এই হচ্ছে বিষয় যে যখনই শাখা স্থাপন করবে তাকে দেখতে হবে যে শিল্প এবং ব্যবসায়িক স্থানগুলো কোথায় আছে। যে স্থানগুলোতে শিল্পক্ষেত্র রয়েছে, ব্যবসায় প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং অধিক গণবসতি রয়েছে সেসব স্থানে কিন্তু তাকে শাখা স্থাপন করতে হবে। তাহলেই কিন্তু তার ব্যবসা মানে অধিক গতিশীল হবে এবং লাভজনক হবে। তাই ব্যাংকের জন্য এই যে শাখা স্থাপন মানে অবস্থানের নীতিটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ নীতি। তো এরপরে আসি আমি প্রচারের নীতি। একটা কথা আছে আমরা সবাই জানি যে প্রচারেই প্রসার, তাই না? যত বেশি তুমি প্রচার করবে তত বেশি তোমাকে লোকজন জানবে। তো এই যে প্রচারেই প্রসার, এখন কোনো ব্যাংক যদি এই প্রচারের দিকে বিমুখ থাকে অর্থাৎ প্রচার বিমুখ থাকে তাহলে কিন্তু সে তার গ্রাহকদেরকে টার্গেটেড যে গ্রাহক রয়েছে, কাস্টমার রয়েছে তাদেরকে কিন্তু সে আকৃষ্ট করতে পারবে না। ফলে তার কিন্তু ক্লায়েন্ট সংখ্যা বাড়বে না। তাই ব্যাংক কি করতে হবে? অবশ্যই তার যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো রয়েছে, স্কিমগুলো রয়েছে, প্রকল্পগুলো রয়েছে, যে সুবিধাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু জনগণকে জানাতে হবে, তাই না? জনগণকে জানালেই তো জনগণ জানবে যে এই ব্যাংকে গেলে আমি এই এই সুবিধাগুলো পাবো। ধরো আমি 5 বছরের মধ্যে মিলিয়নিয়ার হতে চাই। এখন আমার পক্ষে তো সম্ভব না যে কোন ব্যাংকগুলোতে গিয়ে আমি এই সুবিধাটা পাবো যে 5 বছরে মিলিয়নিয়ার স্কিম আছে কোন কোন ব্যাংকগুলোতে। এখন প্রত্যেকটা ব্যাংক যদি তাদের ঘনবসতিপূর্ণ শাখাগুলোতে হয়তো লিফলেটের মাধ্যমে বা ব্যানারের মাধ্যমে বা নিয়ন সাইনের মাধ্যমে যদি লিখে দেয় যে ওই ব্যাংকের শাখাগুলোতে কি কি সুবিধা রয়েছে, সেটা কিন্তু আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি। আমার ব্যাংকে গিয়ে ম্যানেজারের সাথে বিভিন্ন টেবিলে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করতে হচ্ছে না। প্রধান যে সুবিধাগুলো রয়েছে সেই ব্যাংকে সেগুলো যদি সে আগেই ব্যানারের মাধ্যমে বা নিয়ন সাইনের মাধ্যমে যেভাবেই হোক সে যদি ব্যাংকের বাইরে প্রদর্শনের একটা ব্যবস্থা করে তাহলে কিন্তু গ্রাহকরা মানে উডবি গ্রাহকরা যারা গ্রাহক হতে আগ্রহী তারা কিন্তু বাইরে থেকেই সেই সুবিধাগুলো সম্পর্কে জানলো এবং জানার পরে হয়তো বিস্তারিত তথ্যের জন্য সে ব্যাংকে প্রবেশ করলো। এরকম যদি 4-5টা ব্যাংক থাকে ওই এরিয়াতে এবং তথ্যগুলো একজন গ্রাহকের সামনে থাকে তাহলে কিন্তু সে বিবেচনা বোধ করতে পারে যে কোন ব্যাংকে গেলে তার জন্য বেশি সুবিধা। সেভাবে কিন্তু সে ওই ব্যাংকে টার্গেট করে ওই ব্যাংকের গ্রাহক হতে পারে। ফলে ব্যাংক কিন্তু নতুন গ্রাহক পাচ্ছে। আমরা অনেকেই আছি, তোমরা যেহেতু স্টুডেন্ট তোমরা কিন্তু সেভাবে ব্যাংকিং কার্যক্রম করো না, তাই না? অনেক ব্যাংকে আছে যেমন স্টুডেন্টদের জন্য কিন্তু ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা রয়েছে। তো সেখানে হয়তো তুমি 10 টাকা থেকে শুরু করে তোমার যতটুকু অর্থ সেটা তুমি সঞ্চয় করতে পারো, তাই না? যেহেতু এই ধরনের ব্যাংকও রয়েছে, তো এটা তুমি যদি জানতে পারো তাহলেই তো তুমি গিয়ে সেখানে ব্যাংকিং করবে, তোমার সঞ্চিত অর্থ তুমি জমা রাখবে।
তো এটা তখনই জানবে যখন সেই ব্যাংকটি প্রচার করবে যে হ্যাঁ এরকম সুবিধা তোমার জন্য প্রদত্ত হয়েছে, তাহলেই তো তুমি জানবে। তো এইটাই হচ্ছে বিষয় যে একটি ব্যাংক কি পরিমাণ প্রচার করবে, তার যে সুবিধাগুলো, তার যে স্কিমগুলো, তার যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো সম্পর্কে যে পরিমাণ প্রচার করবে, ঠিক সে পরিমাণ প্রচারের পরেই কিন্তু সে জনগণকে জানাতে পারবে এবং জনগণ সেখান থেকে যার যেরকম ব্যাংক পছন্দ সেই ব্যাংকগুলোতে, যার যেমন স্কিম পছন্দ সেই অনুযায়ী কিন্তু ব্যাংকে তাদের হিসাব খুলবে এবং তারা তাদের জমা আমানতকৃত অর্থ আমানত হিসেবে রাখবে বা উদ্ধৃত অর্থ আমানত হিসেবে রাখবে। ঠিক আছে, তো এটা ছিল প্রচারের নীতি। এবার আসি সুনামের নীতি। সুনাম কি? আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করি তখন কিন্তু সবার আগে স্থায়ী সম্পদের ক্ষেত্রে সুনামটাকে রাখি। সুনাম হচ্ছে একটা অদৃশ্য বস্তু, তাই না? এটা কি ইনট্রানজিটিভ অ্যাসেট, এই যে অদৃশ্য সম্পদ। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে আমরা স্থায়ী সম্পদে এটাকে কিন্তু সবার আগে লিখি। তার মানে ব্যাংকের জন্য সুনাম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো এই যে সুনাম সম্পর্কে আমরা বলছি, সেই সুনামটা কি মানুষ মানে একটা ব্যাংক এভাবে পায়? মানুষকে এভাবেই একটা ব্যাংকে সুনাম ক্যালকুলেট করার সুযোগ দেয়? তা কিন্তু না। সুনাম যেহেতু একটা ইনভিজিবল অ্যাসেট, সেহেতু সুনামকে অবশ্যই প্রতিষ্ঠিত হতে হয়। তো এই সুনামটা কিভাবে আসে? সুনামটা আসে একটা ব্যাংকের জন্য যখন সে তার সুবিধাদি প্রদানের মাধ্যমে, নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে, সার্বিক প্রযুক্তিগত সুবিধা প্রদানের মাধ্যমে, তাই না? একটা গ্রাহক যখন ব্যাংকের কাছ থেকে সব ধরনের সেবা সুবিধা পেয়ে থাকে তখনই কিন্তু সে ওই ব্যাংকটার প্রতি বারবার তার ব্যাংকিং কার্যক্রম করার জন্য আগ্রহী হয়। ফলে এই যে গ্রাহককে টেনে আনার ক্ষমতা, সেটাই হচ্ছে কি সুনাম। আমরা যখন ব্যাংকিং কার্যক্রম করতে চাই, দেখো আমরা সাধারণ যারা আছি তারা ডাচ বাংলা ব্যাংকে কিন্তু অ্যাকাউন্ট খুলি। আমি উদাহরণ হিসেবে বলছি, কেন খুলি? যে এর বুথ যেখানে সেখানে আছে, এটা কিন্তু একটা সুবিধা। এই সুবিধা প্রদানের মাধ্যমে সে কি করছে? গ্রাহকদের আকৃষ্ট করছে যে যাদের বিভিন্ন স্থান থেকে লেনদেনের প্রয়োজন হয় তারা কি করবে? এই মানে ডাচ বাংলা ব্যাংকের বিভিন্ন বুথের মাধ্যমে যেহেতু লেনদেন করতে পারবে, তাই তারা কিন্তু অ্যাকাউন্ট খুলবে ডাচ বাংলা ব্যাংকে। যার কারণে ডাচ বাংলা ব্যাংক কিন্তু একটি খুচরা ব্যবসা, মানে খুচরা গ্রাহকদের একটি বা রিটেল ব্যাংকিংয়ের দিকে ধাবিত হয়েছে। যেখানে অন্যান্য ব্যাংকগুলো কিন্তু বিভিন্ন ব্যবসায়িক বা শিল্পক্ষেত্র নির্ভর, সেখানে ডাচ বাংলা ব্যাংক কিন্তু গ্রাহক নির্ভর ব্যাংক। তো এটা কিন্তু আলাদা একটা সুনাম, তাই না? তো এই যে সুনামটা, যেটা আমরা বলছিলাম যে বিভিন্ন প্রযুক্তিগত সুবিধা প্রদানের মাধ্যমে, 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন সুবিধা প্রদানের মাধ্যমে বা নৈপুণ্যের সাথে সুবিধা প্রদানের মাধ্যমে, সর্বাধুনিক সুবিধা প্রদানের মাধ্যমে কিন্তু এই সুনাম ব্যাংকগুলো অর্জন করে। তাই ব্যাংকের জন্য সুনাম কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। একবার যদি কোনো ব্যাংক সম্পর্কে বিরূপ মন্তব্য গ্রাহকদের ভিতর মানে চলে যায়, তাহলে কিন্তু ওই ব্যাংক তার সুনামকে দ্রুত হারায়। ফলে এই যে ব্যাংকিং ব্যবস্থায় টিকে থাকার জন্য সুনাম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তোমাকে ব্যাংকিং জগতে তখনই সফল বলা হবে যখন তোমার ব্যাংকিং সেক্টরে সুনাম বৃদ্ধি পাবে। তো এই ছিল আমার ব্যাংকের মূলনীতি সম্পর্কে আলোচনা। আরও অনেকগুলো মূলনীতি রয়েছে, যেমন আধুনিকায়নের মূলনীতি, উন্নয়নকরণের মূলনীতি, সেবার মূলনীতি ইত্যাদি ইত্যাদি। তো আমি আজকে এখন এই পর্যায়ে তোমাদেরকে পড়াবো ব্যাংকের মানে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী সম্পর্কে। তো বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী যদি আমরা পড়তে যাই তাহলে আমরা কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কথা মনে করতে পারি। কেন্দ্রীয় ব্যাংকে যেমন আমি অনেকগুলো ভাগ করে তোমাদেরকে কার্যাবলী পড়িয়েছিলাম, আজকে বাণিজ্যিক ব্যাংকেও আমি সেভাবে বিভিন্ন ভাগে ভাগ করে কার্যাবলীগুলো পড়াবো। তোমরা একটু দেখো, আমি বোর্ডে লিখে রেখেছি বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। প্রথমটা হচ্ছে সাধারণ কার্যাবলী, প্রতিনিধিত্বমূলক কার্যাবলী, সেবামূলক কার্যাবলী ও অন্যান্য। আচ্ছা, আমরা এখন শুরুতে সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করব। তো সাধারণ কার্যাবলীতে আমি যদি দেখি, সেটা লেখা আছে যে আমানত। এখানে আমানত সংগ্রহ, আমানত যদিও লেখা আছে, এটা আমানত সংগ্রহ। একটা বাণিজ্যিক ব্যাংকের প্রথম কাজ কি? ব্যাংকটা প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম কাজই হচ্ছে কিন্তু আমানত সংগ্রহ করা। কারণ আমানত সংগ্রহ না করলে তো সে ঋণদান করতে পারবে না, সে মুনাফা অর্জন করতে পারবে না। তার মানে
বিভিন্ন হিসাবের মাধ্যমে, সেটা চলতি, সঞ্চয়ী, স্থায়ী যে হিসাবই হোক না কেন, সেই হিসাবের মাধ্যমে, বিভিন্ন স্কিমের মাধ্যমে, যেমন মেডিকেল স্কিম, স্টুডেন্ট স্কিম, যে কোনো স্কিমের মাধ্যমেই হোক বা যে কোনো প্রকল্প গ্রহণের মাধ্যমে হোক, যেভাবেই হোক, আমানতকারীদের কাছ থেকে তাদের উদ্ধৃত অর্থ সংগ্রহ করা ব্যাংকের কাজ, এবং এই উদ্ধৃত সংগ্রহ করে একটি তহবিল গঠন করাও ব্যাংকের একটি কাজ। এরপরে আসি অর্থ উত্তোলন। আমানতকৃত অর্থ গ্রাহকের চাহিদা মাত্র তাকে উত্তোলনের সুযোগ দেওয়া ব্যাংকের কাজ। একজন গ্রাহক যে শুধু তার অর্থ ব্যাংকে জমা রাখবে তা নয়, প্রয়োজন অনুসারে সে যখন চেকের দ্বারা অর্থ উত্তোলনের সুযোগ চাইবে, সেই সুযোগ প্রদান করাটাও কিন্তু একটি বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কাজ। এরপরে দেখি কি বলা হয়েছে, যে ঋণ দান। বাণিজ্যিক ব্যাংকের আরেকটি অন্যতম কাজ হচ্ছে ঋণ দান করা। অর্থাৎ একটি বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠিত হয় কেন? মুনাফা অর্জনের উদ্দেশ্যে, তাই না? যেহেতু সে মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে, তার মানে তাকে কি করতে হবে? সেই মুনাফা অর্জনের জন্য তাকে অর্থ যেটা গ্রহণ করেছে, সেই গৃহীত অর্থটা, সেই আমানতটাকে অবশ্যই কি করতে হবে? বিনিয়োগ করতে হবে বা ঋণ দান করতে হবে। তো যেহেতু ঋণ দান একটি গুরুত্বপূর্ণ কাজ, এই ঋণটা সে কীভাবে দিতে পারে? ধারে, নগদ ঋণ হিসেবে, ব্যাংক জমাতিরিক্ত ঋণ হিসেবে, হুন্ডির মাধ্যমে, এলসির মাধ্যমে, যেভাবেই হোক সেই ঋণটা সে দিতে পারে, ঋণ দান করতে পারে। এরপরে আসি বিনিয়োগ। বাণিজ্যিক ব্যাংকগুলোর অন্যতম কাজ হচ্ছে উৎপাদনশীল খাত খুঁজে সেই উৎপাদনশীল খাতগুলোতে বা শিল্পক্ষেত্রগুলোতে বিনিয়োগ করা। দেখো, বাংলাদেশের যে বিভিন্ন ধরনের বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা প্রত্যেকে কিন্তু কোনো না কোনো বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছে। কারণ এই ব্যবসার ক্ষেত্রে ব্যবসার কার্য সবসময় যে নগদ অর্থে পরিচালিত হয় তা কিন্তু নয়। ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণের মাধ্যমেই অধিকাংশ ব্যবসায় পরিচালিত হয়, এবং বড় বড় প্রতিষ্ঠানগুলো প্রত্যেকটা আলাদা প্রোডাক্ট লাইনের জন্য, পণ্য সারির জন্য কিন্তু আলাদা আলাদা ঋণ গ্রহণ করে, বা গ্রুপ অফ কোম্পানিজগুলো তাদের বিভিন্ন গ্রুপের জন্য আলাদা আলাদা ঋণ গ্রহণ করে। এখন এই যে তারা ঋণ গ্রহণ করলো, এটা কিন্তু ব্যাংকের জন্য কি? বিনিয়োগ, তাই না? এখান থেকে কিন্তু ব্যাংক যে সুদ পাবে বা মুনাফা অর্জন করবে, সেটা থেকেই কিন্তু ব্যাংক তার প্রকৃত আয় অর্জন করবে। তাই ব্যাংকের জন্য অন্যতম কাজ হচ্ছে বিনিয়োগ করা। এরপরে আসি বিনিয়োগের মাধ্যম সৃষ্টি। আসলে এটা বিনিয়োগের মাধ্যম না, বিনিময়ের মাধ্যম সৃষ্টি হবে। বিনিময়ের মাধ্যম সৃষ্টি, আসলে এখানে বিনিয়োগের মাধ্যম নয়, বিনিময়ের মাধ্যম সৃষ্টি। তো বিনিময়ের মাধ্যমটা কিভাবে সৃষ্টি করবে ব্যাংক? বিনিময়ের মাধ্যম ব্যাংক কিভাবে সৃষ্টি করে? ব্যাংক সাধারণত চেক কার্ড, পে অর্ডার, ব্যাংক ড্রাফট, তাই না, এগুলোর মাধ্যমে কিন্তু বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। ব্যাংক মুদ্রা প্রচলন করে না, কিন্তু বিনিময়ের মাধ্যম সৃষ্টি করতে পারে। এবং এই বিনিময়ের মাধ্যম সৃষ্টি করার মাধ্যমেই কিন্তু কি হয়, যে গ্রাহকরা কিন্তু নগদ অর্থের পরিবর্তে এই বিনিময়ের মাধ্যমগুলো, বা এই যে চেক কার্ড, নগদ অর্থের পরিবর্তে ব্যবহার করে তারা, এবং এগুলো সহজে স্থানান্তর করতে পারে তারা, তাদের অর্থের নিরাপত্তা বিধান হয়। এই কারণে বলা হচ্ছে যে ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। এরপরে আসি ঋণ আমানত সৃষ্টি। ঋণ আমানত সৃষ্টি, তো ঋণ আমানত সৃষ্টিটা কিভাবে করে ব্যাংক? ঋণ আমানত সৃষ্টির ক্ষেত্রে ব্যাংক মূলত যে কাজটি করে সেটি হচ্ছে যে ব্যাংক প্রথমে তো ঋণ দেয়, তারপরে সেই ঋণের অর্থ কিন্তু গ্রাহককে বা ঋণ গ্রহীতাকে একবারে দিয়ে দেয় না। এই ঋণের অর্থটা সে একটি হিসাবের মাধ্যমে দিয়ে থাকে। অর্থাৎ ঋণ গ্রহীতা যখন ঋণ গ্রহণ করবে একটি ব্যাংক থেকে, তখন সে ওই ব্যাংকে একটি হিসাব খুলবে, এবং সেই হিসাবে ব্যাংক ঋণের অর্থ স্থানান্তর করবে। এখন দেখা যাচ্ছে যে একজন ঋণ গ্রহীতা সম্পূর্ণ তথ্য মানে অর্থটা একবারে তুলে নেয় না, সে কিন্তু ধীরে ধীরে নেয়, অনেক সময় কয়েক মাস ব্যবধানে নেয়, যেভাবেই নেক না কেন অর্থটা কিন্তু ওই হিসাবে জমা থাকে। এখন ওই হিসাবে থেকে সে কিন্তু আবার অর্থের উপযোগিতা সৃষ্টি করে, অর্থাৎ এই অর্থের আবার ব্যবহার করা যায়।
যেহেতু ব্যাংকের হিসাবের মধ্যেই অর্থটা রয়েছে এবং ঋণ গ্রহীতা একসাথে অর্থটা তুলে নেয়নি, সেহেতু ওই অর্থটা ওই অ্যাকাউন্টেই রয়েছে এবং সে যেহেতু এটা ব্যাংকেই রয়েছে, সেহেতু ব্যাংকে তো এখান থেকে আবার কি ঋণের মানে অন্য কাউকে ঋণ দিতে পারে। যখন ঋণ গ্রহীতার প্রয়োজন হবে তখন ব্যাংক ওই পরিমাণ অর্থ আবার ঋণ গ্রহীতার হিসাবে স্থানান্তর করতে পারে। ফলে এই যে ঋণ আমানত হয়ে যাচ্ছে, আমানত থেকে আবার ঋণ সৃষ্টি হচ্ছে, এটাকেই বলা হচ্ছে যে ঋণ আমানত সৃষ্টি করে। অর্থাৎ ঋণ প্রদানের মাধ্যমে ঋণ গ্রহীতার অ্যাকাউন্টে সেটা আমানত হিসেবে জমা থাকছে এবং সেই আমানতটাকে কিন্তু সে আবার পুনরায় ঋণ দিতে পারছে। তো এটাকে বলা হচ্ছে ঋণ আমানত সৃষ্টি। এবার আসি বিল বাট্টাকরণ। সাধারণত বিনিময় বিলের ক্ষেত্রে গ্রাহকদেরকে নগদ অর্থ সহায়তা প্রদান করার উদ্দেশ্যে বা সেবা প্রদান করার উদ্দেশ্যে মূলত এই বিনিময় বিল বাট্টা করা হয়। বিনিময় বিলটা কি? বিনিময় বিলটা হচ্ছে এমন একটা দলিল, যে দলিলে লেখা থাকে যে নির্দিষ্ট সময়ে মানে অর্থ প্রদানে বাধ্য থাকবো। মানে এখন এই যে নির্দিষ্ট সময়টা থাকে না বিনিময় বিলে, তো এই যে নির্দিষ্ট সময়টা ধরো 3 মাস, এখন 3 মাসের আগে যদি গ্রাহকের অর্থের প্রয়োজন হয় তখন সে কি করে, সেই স্বীকৃত বিনিময় বিলটি এনে ব্যাংকে বাট্টাকরণ করতে পারে। এক্ষেত্রে ব্যাংক কি করে, ব্যাংক করে কি যে ধরো বাট্টা করার জন্য 100 টাকার একটা বিনিময় বিল, সে হয়তো বললো আমি আপনাকে 95 টাকা দিব। এখন গ্রাহকের যেহেতু অর্থের প্রয়োজন, সে 95 টাকাতেই সেই বিলটি বাট্টা করলো ব্যাংকের কাছে এবং এখানে ব্যাংকের লাভ হলো 5 টাকা। কীভাবে 5 টাকা? কারণ মেয়াদ পূর্তিতে, সেই 3 মাস পূর্তিতে যিনি স্বীকৃতি প্রদান করেছিলেন বিনিময় বিলে, তিনি কিন্তু তার অর্থ পরিশোধ করবেন। ফলে ব্যাংক এখানে 5 টাকা লাভ করলো, আবার তার যে গ্রাহক তাকে কিন্তু এই বিনিময় বিল বাট্টাকরণের মাধ্যমে নগদ অর্থের সহায়তা প্রদান করলো। তাই ব্যাংকের জন্য বিনিময় বিল বাট্টা করাটাও কিন্তু অন্যতম একটি কাজ। এরপরে আসি বৈদেশিক বিনিময় সহায়তা। বাণিজ্যিক ব্যাংক বৈদেশিক বিনিময় হার নির্ধারণ করে না, কিন্তু সরকার কর্তৃক নির্ধারিত হারে এই বৈদেশিক বিনিময় মানে বৈদেশিক মুদ্রা কেনাবেচা করে থাকে, যেটা কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি তত্ত্বাবধানে হয়ে থাকে। তো এই যে বিনিময় বৈদেশিক বিনিময়ে কিন্তু সহায়তা করে কিভাবে দেখো, প্রত্যয়পত্র ইস্যুর মাধ্যমে বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে বা পে অর্ডারের মাধ্যমে, টিটির মাধ্যমে বৈদেশিক বিনিময়ে সহায়তা করে থাকে বাণিজ্যিক ব্যাংকগুলো। এবং বাণিজ্যিক ব্যাংকগুলো আছে বলেই কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে আর্থিক লেনদেনটা বা বৈদেশিক বিনিময়টা কিন্তু খুব সহজে হচ্ছে। ফরেন যে বিজনেসগুলো রয়েছে, ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলোর যে প্রত্যয়পত্র বা এলসির যে সাপোর্টটা দেয়, এটা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানগুলোর টিকে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ঠিক তেমনি আবার এলসি বাবদ যে ব্যাংকগুলো হিউজ টাকা ইনকাম করে, এই টাকাটাও কিন্তু ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো টিকে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। অর্থাৎ দুইটাই কিন্তু একে অপরের পরিপূরক। তাই বলা হচ্ছে বৈদেশিক বিনিময়ে কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো অনেক অনেক সুবিধা প্রদান করে থাকে, যেহেতু অর্থ স্থানান্তর, তারপরে হচ্ছে বৈদেশিক মুদ্রার লেনদেন, সব কিছুতেই তারা সাহায্য করে থাকে। এরপরে আসি কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা। আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম যে বাণিজ্যিক ব্যাংক মুদ্রা প্রচলন করে না, কিন্তু মুদ্রাকে বাজারে প্রচলনের ব্যবস্থা করে। এর মানে হচ্ছে নোট ইস্যু করা বা মুদ্রাকে ইস্যু করা, মুদ্রা তৈরি করা, এই কাজটা কেন্দ্রীয় ব্যাংকের, কিন্তু সেগুলো বাজারে সরবরাহ করার দায়িত্বটা কার? বাণিজ্যিক ব্যাংকগুলোর। তো এই যে বাণিজ্যিক ব্যাংকগুলোর সরবরাহ করার দায়িত্ব, এই দায়িত্বটা কিন্তু তারা তালিকাভুক্তির মাধ্যমেও পালন করে থাকে, বা তালিকাভুক্ত না হলেও তারা কিন্তু এই অর্থটুকু মানে এই অর্থের সরবরাহ ব্যবস্থার সাথে সরাসরি জড়িত। আমি তোমাদের বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্যের ক্ষেত্রে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলোর ক্ষেত্রে তালিকাভুক্ত হওয়াটাও কিন্তু একটা প্রধান বৈশিষ্ট্য। তো এবার আসি, যেহেতু বলছিলাম কি কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা, তো কেন্দ্রীয় ব্যাংকের সহায়তার ক্ষেত্রে যেটা বলছিলাম যে মুদ্রা প্রচলনে সাহায্য করে থাকে। এছাড়া প্রয়োজনীয় কোনো তথ্য, গ্রাহকের প্রয়োজনীয় কোনো তথ্য যেটা কেন্দ্রীয় ব্যাংকের দরকার হয়, সেই তথ্য কিন্তু সরবরাহ করে থাকে। বা বাজারের যে আর্থিক অবস্থার চিত্র তারা বিভিন্ন রিপোর্টের মাধ্যমে সেটাও কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাছে তুলে ধরে।
তাই মানে কেন্দ্রীয় ব্যাংককে সহায়তা করাও বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম কাজ। এবার আসি আমরা প্রতিনিধিত্বমূলক কাজ। দেখো, প্রতিনিধি ব্যাংক কিন্তু একটা প্রতিনিধি আসলে, তাই না? একজনের অর্থ ধার নিয়ে আরেকজনকে ধার দেওয়া, এই কাজটাই তো করে থাকে বাণিজ্যিক ব্যাংক। তার মানে এখানে যা তার গ্রাহক রয়েছে তারা কিন্তু মক্কেল, আর প্রতিনিধিকে এখানে বাণিজ্যিক ব্যাংক। তাহলে বাণিজ্যিক ব্যাংক প্রতিনিধি হিসেবে কি কি কাজ করে থাকে? প্রথমে বলা হচ্ছে যে অর্থ আদায় ও পরিশোধ। অর্থাৎ ধরো আমি একটা চেক পেলাম, সেই চেকটা আমি কিন্তু ব্যাংকে জমা দিলাম, ব্যাংকে জমা দেওয়ার পরেই তো সেই চেকের অর্থ পরিশোধিত হবে, তাই না? তো এই যে আমার জমাকৃত চেকটা কি করা হচ্ছে যে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সেটাকে নগদে রূপান্তর করে আমার হিসাবে জমা দিচ্ছে, তারপরে আমি আমার অর্থ উত্তোলন করে নিচ্ছি। তো দেখা যাচ্ছে কি যে ব্যাংক এই অর্থ আদায় ও পরিশোধ সংক্রান্ত যে কাজগুলো করে থাকে সেটাকে প্রতিনিধিত্বমূলক কাজ বলা হচ্ছে। যেমন আমার চেকের অর্থ যেমন আদায় করছে এবং আমি জানি শেষ। আসলে টাইম শেষ হয়ে গেছে। আমি নেক্সট ক্লাসে আমি এই প্রতিনিধিত্বমূলক কার্যাবলী থেকে আলোচনা শুরু করব। তো সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।